গুড ইভিনিং গাইজ। আমরা কেমিক্যাল এরিথমেটিকের 6 নাম্বার ক্লাসটা করছি। ছোট ছোট করে ভিডিও করব, এতে আপলোডিংয়েও সুবিধা হয়। তোমরা ওই নাম্বার ওয়াইজ পরপর পড়ে নেবে। ক্লাস 6, ক্লাস নাম্বার 6। একটি কথা বলে দিই, তোমরা জেনেছো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় হয় তাপের উদ্ভব হয় বা তাপের শোষণ হয়। আর প্রশ্ন হচ্ছে কেন হয়, সেই বিষয়টা তোমাদের সামনে আমি একটু তুলে ধরছি। দেখো, রাসায়নিক বিক্রিয়া আমি দুটো লেখচিত্র দিচ্ছি, একটা এই রকম, আরেকটি এই রকম। এটা হচ্ছে এনার্জি, এদিকে ধরো টেম্পারেচার, এটাও এনার্জি টেম্পারেচার। এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে বিক্রিয়কের গড় শক্তি, এটা হচ্ছে বিক্রিয়কের গড় শক্তি। এইটা কার? এটা হবে বিক্রিয়া জাতের। দুটো লেখচিত্রের মধ্যে একটু ফারাক দেখো। প্রথমটার ক্ষেত্রে বিক্রিয়কের গড় শক্তিটা বেশি, বিক্রিয়া জাতের গড় শক্তি কম। দ্বিতীয় লেখচিত্রে বিক্রিয়কের গড় শক্তিটা কম, বিক্রিয়া জাতের গড় শক্তিটা বেশি। এই দুটোর ক্ষেত্রে খেয়াল করে দেখো, এরা একটা পিকে পৌঁছেছে তারপর নেমেছে। ঘটনাটা ঠিকই। যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাতে গেলে বিক্রিয়ক অণুগুলো কাছাকাছি বা পরমাণুগুলো কাছাকাছি এলেই বিক্রিয়া কিন্তু ঘটায় না। কারণ বিক্রিয়া ঘটাতে গেলে সেই যারা বিক্রিয়ক পরমাণু যেগুলো, সেই পরমাণুগুলো তারা একটা নির্দিষ্ট শক্তি স্তরে পৌঁছবে। এই শক্তি স্তরটাকে বলা হচ্ছে সক্রিয় অবস্থা। সক্রিয় অবস্থা। তাহলে দুক্ষেত্রেই বিক্রিয়ক অণু বা পরমাণুগুলোকে সক্রিয় অবস্থায় পৌঁছতে হবে। এখন আমার যে প্রশ্নটা সেটা হলো, কিছু বিক্রিয়া তাপ উৎপন্ন করে, কিছু বিক্রিয়া তাপ শোষণ করে। তার কারণ হলো, খেয়াল করে দেখো, এই যে শক্তিটা, এই শক্তিটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি কথাটার মানে হলো বিক্রিয়ক অণুগুলো তাদের যে গড় শক্তি তার থেকে ন্যূনতম যতটা বেশি শক্তি আহরণ করলে সক্রিয় অবস্থায় পৌঁছয়, অর্থাৎ বিক্রিয়া করার জন্য প্রস্তুত হয়, তাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। এখন বিক্রিয়কের গড় শক্তি যদি বেশি হয়, বিক্রিয়া জাতের গড় শক্তি যদি কম হয়, তাহলে খেয়াল করে দেখো, শক্তির নিত্যতা সূত্র অনুসারে এই বিক্রিয়কের শক্তিটা বেশি, বিক্রিয়া জাতের কম। তাহলে এই বাকি শক্তিটা কি হবে? তারা ছেড়ে দেবে। তার মানে যেহেতু ছেড়ে দেবে, সুতরাং এই যে লেখচিত্রটা, এই লেখচিত্রটা নির্দেশ করছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ লেখচিত্র হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। এর ক্ষেত্রে দেখো, বিক্রিয়া জাতের শক্তি হচ্ছে গিয়ে বেশি, এটা বিক্রিয়া জাত, আর এটা হচ্ছে বিক্রিয়ক, তার গড় শক্তি। তাহলে খেয়াল করে দেখো, বিক্রিয়া জাতের গড় শক্তিটা বেশি, বিক্রিয়কের গড় শক্তিটা কম। তার মানে যখন বিক্রিয়া জাতে পরিণত হলো, তাহলে বিক্রিয়া জাতের গড় শক্তি বেশি হওয়া মানে সেই শক্তিটা কোথা থেকে নিল? সেই শক্তিটা অবশ্যই পরিবেশ থেকে নিয়ে নিল। মানে সেই বিক্রিয়া স্থলে যে আশেপাশে যে পরিবেশ থেকে শক্তিটা গ্রহণ করে নিল। তার মানে এইটা কোন বিক্রিয়াকে নির্দেশ করছে? তাপ শোষী বিক্রিয়াকে নির্দেশ করছে। মানে এটা বলার উদ্দেশ্য হলো, তোমরা একটা পয়েন্ট পড়েছো, রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই হয় তাপের উদ্ভব হবে, না হলে তাপের শোষণ হবে। তার ভেতরে কেন হয় না হয় বিষয়টা ব্যাখ্যা করলাম। এইবার দেখো, আমরা আবার অ্যাভোগাড্রো প্রকল্পের সেই জায়গাটায় চলে আসি যেখানে আমরা পড়েছিলাম এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 গ্রাম অণু গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম অণু মানে কি? 1 গ্রাম অণু মানে, মনে রাখবে, সমান গ্রাম আণবিক
গুরুত্ব পরিমাণ। তার মানে ধরো আমি বলছি 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড, তার মানে কার্বন ডাইঅক্সাইড আণবিক গুরুত্ব কত? 40 গ্রাম। আণবিক গুরুত্ব কাকে বলে? না, আণবিক গুরুত্বের গ্রামে প্রকাশিত ভর। সহজে মনে রাখার পদ্ধতি এইটা। তাহলে গ্রাম আণবিক গুরুত্ব হবে কত? 40 গ্রাম। তাহলে আমি যদি গ্রাম অণু এবং গ্রাম আণবিক গুরুত্ব এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে চাই, ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম যে 20 গ্রাম CO2 সমান কত গ্রাম অণু? তোমার উত্তরটা হলো যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে 40, তাহলে গ্রাম আণবিক গুরুত্ব সমান 40 গ্রাম। তাহলে 40 গ্রাম CO2 সমানই কি 1 গ্রাম অণু। তার মানে 20 গ্রাম সমান কত হবে? 20/40, এত গ্রাম অণু মানে 0.5 গ্রাম অণু। আর তোমাকে আমি বলেছিলাম মোল কাকে বলে? না, 6.023 × 10⁻23 সংখ্যক সংগ্রহকে বলা হয় 1 মোল। তো অ্যাভোগাড্রো সংখ্যা কি? অ্যাভোগাড্রো সংখ্যা বলছে যে 1 গ্রাম অণু যে কোনো পদার্থের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক অণু আছে। তোমাকে যদি প্রশ্ন করি আমি, অ্যাভোগাড্রো সংখ্যা কি? অ্যাভোগাড্রো সংখ্যা তোমরা অনেকেই একটু ভুল জিনিসটা ভাবো। তোমরা অ্যাভোগাড্রো সংখ্যা মানিস ওই সংখ্যাটাকে বলে দাও। না, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে গিয়ে 6.022 × 10⁻23। এটা তো সংখ্যার মান। সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে 1 গ্রাম অণু যে কোনো পদার্থের মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক অণু থাকে। বলছে 1 গ্রাম অণু যে কোনো পদার্থের মধ্যে, সলিড, লিকুইড, গ্যাস যেই হোক না কেন, প্রত্যেকের 1 গ্রাম অণুর মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক অণু থাকে। সেই সংখ্যাটাকে মানে এই সংখ্যাকে বলা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে এইটা। মানটা কিন্তু উনি আবিষ্কার করেননি। মানটা 6.023 × 10⁻23, বর্তমানে ওটা 6.022 হয়েছে। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী মিলিকান। সুতরাং অ্যাভোগাড্রো সংখ্যা বললে তোমার সংজ্ঞা এইটা, মান কত ওইটা, আবিষ্কারককে বিজ্ঞানী মিলিকান। এইবার তোমাদেরকে আগে আমি দিন বলেছিলাম 1 মোল মানে 6.022 × 10⁻23 সংখ্যক সংগ্রহকে বলা হয় 1 মোল। তাহলে 1 গ্রাম অণুর মধ্যে আমার কতগুলো থাকবে? ওই 6.022 × 10⁻23। তাহলে 1 গ্রাম অণু মানেই আমি কি বলবো? 1 গ্রাম অণু মানেই হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক অণুকে বলা হচ্ছে 1 গ্রাম অণু। তাহলে 1 গ্রাম অণু মানেই হচ্ছে গিয়ে এত সংখ্যক যে অণু, সেইটাকে বলা হচ্ছে 1 গ্রাম অণু। তার পরিমাণটা কি? তার পরিমাণ হচ্ছে গ্রাম আণবিক গুরুত্ব। তাহলে এত সংখ্যক অণুর আমি যদি এইটাকে আবার একটু এর সঙ্গে এর সম্পর্ক প্রতিষ্ঠা করি, তাহলে এত সংখ্যক অণু মানেই 1 গ্রাম অণু। আর 1 গ্রাম অণু মানে গ্রাম আণবিক গুরুত্ব। তার মানে আমি যদি বলি এত সংখ্যক অণুর গ্রামে প্রকাশিত ভরকে গ্রাম আণবিক গুরুত্ব বলে। তার মানে শেষ পর্যন্ত আমরা যে কনক্লুশনটায় পৌঁছলাম সেটা হলো এইটা, একদম জিস্ট কথা। গ্রাম আণবিক গুরুত্বের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, গ্রাম পারমাণবিক গুরুত্বের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। এইটা ভালো করে মনে রাখবে।
তাহলে আমি কি পৌঁছলাম, জিস্ট কথাটা, যে গ্রাম আণবিক গুরুত্বে n সংখ্যক, n মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তেমনি গ্রাম পারমাণবিক গুরুত্বের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, গ্রাম পারমাণবিক গুরুত্ব এর মধ্যেও n সংখ্যক পরমাণু। এগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। কেমন দেখো, আমি বলছি 20 গ্রাম CO2, 20 গ্রাম CO2, তাহলে 20 গ্রাম CO2 তে অনুসংখ্যা কতগুলো? 20 গ্রাম CO2 তে অনুসংখ্যা মানে CO2 এর আণবিক গুরুত্ব কত? 44। তাহলে 44 গ্রাম CO2 তে অণু হলো, কারণ ওর আণবিক গুরুত্ব যদি 44 হয় তাহলে গ্রাম আণবিক গুরুত্ব হবে 44 গ্রাম, আর গ্রাম আণবিক গুরুত্বের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তাহলে 44 গ্রাম CO2 তে অণু আছে nটা, তাহলে 20 গ্রামের মধ্যে অণু কত থাকবে না 20/44 ইন্টু n, এতগুলো অণু থাকবে। এইভাবে আমরা বার করব। যদি আমি বলি 23 গ্রাম সোডিয়ামের মধ্যে কতগুলো পরমাণু আছে, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব n এর পারমাণবিক গুরুত্ব সমান 23, তাহলে গ্রাম পারমাণবিক গুরুত্ব কত? 23 গ্রাম। তাহলে আমি তোমাকে এখানে কি লিখেছিলাম, গ্রাম পারমাণবিক গুরুত্বের মধ্যে n সংখ্যক পরমাণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। তাহলে অবশ্যই 23 গ্রাম n এ কতগুলো পরমাণু আছে? n সংখ্যক পরমাণু। বেশ, এইবার দেখো, যদি যৌগটা গ্যাস হয় তাহলে আয়তনের সঙ্গে গ্রামাণবিক গুরুত্ব বা গ্রাম অণু সম্পর্কটা কেমন একটু দেখি। তোমাদের ঠিক আগে ক্লাসে বলেছিলাম এসটিপিতে 1 গ্রাম অণু বা মোল, তার মানে কি, আবার ব্র্যাকেটে লিখি গ্রামাণবিক গুরুত্ব। এর আয়তন, এগুলো সহজে মনে রাখার জন্য, কারণ অঙ্ক করতে গিয়ে অনেক রকম জিনিস মাথায় ঘুরবে, সহজ জিনিসটাকে বুঝে নিতে হবে। এসটিপিতে 1 গ্রাম অণু মানেই হচ্ছে গিয়ে মোল, 1 মোল, তার মানে গ্রামাণবিক গুরুত্ব। এর আয়তন 22.4 লিটার। আচ্ছা, তাহলে অণুর সংখ্যার সঙ্গে একটু সম্পর্কটাকে করে নিই। অণুর সংখ্যা মানে 1 গ্রাম অণুর মধ্যে অণুর সংখ্যা কতগুলো থাকবে, বা 1 মোলের মধ্যে অণুর সংখ্যা কতগুলো থাকবে, গ্রামাণবিক গুরুত্বের মধ্যে কতগুলো অণু থাকবে, সবাইকার মান একই, কত না অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে কি বিষয়টা দাঁড়িয়ে গেল না, যদি মৌলটা বা যৌগটা যদি গ্যাস হয়, তার আয়তন যদি এসটিপিতে বার করা হয় আর তার মানটা যদি 22.4 লিটার হয়, তাহলে এর মধ্যে অণুর সংখ্যা থাকবে কটা? নিশ্চিতভাবে অণুর সংখ্যা থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক। 22.4 লিটার কোনো গ্যাসের মানে এসটিপিতে আর কি মধ্যে অণু আছে কত? n সংখ্যক। তাহলে গ্রামাণবিক গুরুত্বের মধ্যে n সংখ্যক অণু, 1 মোলের মধ্যে n সংখ্যক অণু, এসটিপিতে আয়তন যদি 22.4 লিটার হয় তাহলেও সেখানে অণু nটা। এখন সমস্যা হচ্ছে, একটা অঙ্ক তোমার সামনে আমি দাঁড় করাচ্ছি, পার্থক্যটা বুঝতে পারবে। ধরো অঙ্কটা আমি এরকম দিয়েছি, আলোটা কোথায় গেল? আলোটা জ্বলবে না। দেখ, 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 9 সিসি জলে
হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সংখ্যা কত? তুমি যেন আয়তন 9 সিসি দেখেই যেন তুমি এইটাকে আর এনটিপিতে কনভার্ট করতে যেও না। এই যে জল বলেছি, এই জল কিন্তু গ্যাস নয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কারণ তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটা করো। 22.4 লিটার এই আয়তনটা কখন না, যখন হচ্ছে গিয়ে তারা গ্যাস। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল কি গ্যাস হতে পারে? নিশ্চয়ই নয়। তাহলে এখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কথাটা জলের ক্ষেত্রে উল্লেখ করার একটা বিশেষ কারণ আছে। কারণ জানো 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। সেটা হচ্ছে কত? 1 গ্রাম পার সিসি। তার মানে 1 সিসি বা 1 সেন্টিমিটার কিউব জলের ভর হচ্ছে গিয়ে 1 গ্রাম। তাহলে আমি আগে যেটা কাজটা করব সেটা হচ্ছে 9 সিসি জলের ভর সমান 9 গ্রাম। কেন এতে আসতে গেলাম না, জল তো এখানে গ্যাস নয়। এই টেম্পারেচারে জল কখনো গ্যাস হতে পারে না, জলটা হচ্ছে লিকুইড। সুতরাং তুমি ওই 22.4 লিটারের তত্ত্ব খাটবে না। খেয়াল করে দেখো, এইবার এই 9 সিসি জলের ভরটা পেয়ে গেলাম। তাহলে 9 গ্রাম যে জল, এটা মানে কত মোল জল? কারণ মোল সংখ্যা সমানই হচ্ছে G/M। পরিচয় করিয়ে দিই, G সমান গ্রামে প্রকাশিত ভর, M সমান কি? গ্রাম আণবিক গুরুত্ব। তাহলে এই ক্ষেত্রে জলের আণবিক গুরুত্ব কত? 18 গ্রাম। আণবিক গুরুত্ব 18 গ্রাম। তাহলে মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে 9/18। তার মানে কত? 0.5 মোল। তাহলে 1 মোল জল, তাহলে 1 মোল জলের মধ্যে জলের অণু কতগুলো আছে তুমি জানো? 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। তাহলে 1 মোল জলের মধ্যে কতগুলো জলের অণু আছে দেখো। তাহলে 1 মোল জলে জলের অণু সংখ্যা সমান n সংখ্যক। আমি আর গোটা মানটা লিখছি না। তাহলে এখানে কত মোল পেয়েছো? তাহলে 0.5 মোল জলে জলের অণু সংখ্যা কত হবে? নিশ্চিতভাবেই তুমি বলবে n × 0.5, তার মানে 0.5 n। আমি তোমাকে যে অঙ্কটা দিয়েছি সেখানে আমি জলের অণু সংখ্যা বার করতে দিইনি। আমি দিয়েছি কি? হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা কত। কিন্তু জলের অণু সংখ্যা না জানা গেলে তার মধ্যে হাইড্রোজেন অক্সিজেনের পরমাণু সংখ্যা জানা যাবে না। জলের সংকেত কি? জলের সংকেত হলো H2O। অর্থাৎ একটা জল অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু কটা? একটি জল অণুতে H পরমাণু কটা? দুটি। তাহলে তুমি এই 9 সিসি জল যেটা বলছো, 9 সিসি মানে আলটিমেটলি হয়ে গেল 9 গ্রাম। তাই 9 গ্রাম জলের মধ্যে কতগুলো জল অণু পেলে? এইটা। তাহলে 0.5 NT জল অণুর মধ্যে হাইড্রোজেন পরমাণু কটা হবে? 2 × 0.5 × n, তার মানে কটা? NT। সিমিলারলি তুমি বার করবে, তাহলে অক্সিজেন পরমাণু কটা আছে? একটা জল অণুর মধ্যে অক্সিজেন পরমাণু একটা। তাহলে এতগুলো জল অণুর মধ্যে অক্সিজেন পরমাণু কটা থাকবে? না, যতগুলো জল অণু আছে ততগুলোই অক্সিজেন পরমাণু আছে। এইবার ধরো অঙ্কটাকে আমি একটু এক্সটেন্ড করছি, একটু বাড়িয়ে দিচ্ছি। কিরম বাড়িয়ে দিচ্ছি?
আমি অঙ্কটাকে একটু এক্সটেন্ড করে বললাম যে এর মধ্যে পরমাণু সংখ্যা হয়ে গেল, একটু এক্সটেন্ড করছি, প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যা কত। তাহলে হাইড্রোজেন অক্সিজেনের পরমাণু সংখ্যা পেয়ে গেছি। এইবার দেখো, প্রথমে যে প্রোটন সংখ্যা বার করতে হবে। জলের সংকেত H2O, একটা জল অণুর মধ্যে কতগুলো প্রোটন আছে? কারণ এখানে আমি অক্সিজেনের 16 আইসোটোপ ধরেছি, হাইড্রোজেনের এক আইসোটোপটাকে ধরেছি। তাহলে এক একটা হাইড্রোজেনের প্রোটন আছে একটা করে, তাহলে দুটি H এর প্রোটন দুটি, তাহলে একটি অক্সিজেনের প্রোটন কটা হবে? 8টি। তাহলে একটি জল অণুর মধ্যে একটি H2O তে প্রোটন সমান 8 প্লাস 2টি সমান 10টি। তাহলে প্রোটন 10টি। তাহলে নিউট্রন কটা হবে? হাইড্রোজেন তো কোনো নিউট্রন নেই, তাহলে কেবলমাত্র নিউট্রন আছে একটি জল অণুতে, নিউট্রন 8টি। ইলেকট্রন কটি? না, এক একটা হাইড্রোজেনের একটা করে, তাহলে দুটো আর এখানে কটা? 8টা, 10টি। ইলেকট্রন সমান হচ্ছে গিয়ে 10টি। তাহলে একটা জল অণুর মধ্যে প্রোটন 10টি, ইলেকট্রন 10টি, নিউট্রন হচ্ছে 8টি। তাহলে তোমার যতগুলো করে জল অণু বেরিয়েছিল ওর মধ্যে, সেইটা গুণ করে দিলেই মোট পেয়ে গেলে।